আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আপনারা নিশ্চয়ই জানেন যে কোপা দেল রের ফিক্সারটা প্রকাশিত হয়েছে, যেখানে বার্সার সামনে অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছে। যদিও অনেকে ধারণা করছিলেন যে আর্চ রাইভাল রিয়াল মাদ্রিদ এখানে পড়বে, তবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষেই বার্সাকে এখানে সেমিফাইনাল খেলতে হবে, যেটার ফার্স্ট লেগ বার্সেলোনা নিজেদের হোম গ্রাউন্ডে খেলবে বাংলাদেশের সময় অনুযায়ী আসছে ফেব্রুয়ারি 26 তারিখে। এখন এটা নিয়ে নানা রকমের কথাবার্তা বলা যায় যে অ্যাথলেটিকো মাদ্রিদের তুলনায় অনেকে বলছেন রিয়াল মাদ্রিদ যদি এই অবস্থায় পড়তো তাহলে বার্সার জন্য নাকি ভালো হতো। আমি ওই টাইপের আলোচনাতে খুব একটা বেশি যেতেই চাই না, কারণ আমার কাছে ক্লিয়ার কাটভাবে মনে হয় আপনি যখন একটা ট্রফি রেসে সেমিফাইনালে থাকেন তখন প্রতিপক্ষ হিসেবে যে কেউ আসতে পারে, যে কারো বিপক্ষে আপনার আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। এগুলো ডু অর ডাই ম্যাচ। এখানে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে পড়ুক কিংবা ফাইনালে পড়ুক, অথবা অ্যাথলেটিকো মাদ্রিদ এ অবস্থায় আসুক অথবা ফাইনাল আসুক, এগুলো আসলে খুব একটা বেশি ম্যাটার করে না। তাই ওই আলোচনা যেখানে রিয়াল মাদ্রিদ পড়লে ভালো হতো নাকি খারাপ হতো, সেখানে গিয়ে খুব একটা বেশি লাভের জায়গা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, যে জিনিসটা নিয়ে আসলে আলোচনা করা যায় সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে অ্যাথলেটিকো মাদ্রিদ মোটামুটি সকল কম্পিটিশনে যথেষ্ট গোছানো ফুটবল খেলছে। যদিও কিছু আপস অ্যান্ড ডাউনস সাম্প্রতিক সময় আছে, তবে ওভারঅল ডিয়েগো সিমিওনের এই অ্যাথলেটিকো মাদ্রিদ আসলেই তাদের পুরনো সেই ছন্দটা খুঁজে পেয়েছে, এবং আপনি লা লিগা পয়েন্ট টেবিল কিংবা চ্যাম্পিয়ন্স লিগেও তাদের এখন পর্যন্ত জার্নিটা দেখলে হয়তোবা অনেক কনটেক্সটে সেই জিনিসটা বলতে পারেন। আমার কাছে ট্যাকটিক্যালি খুবই ক্রুশাল একটা পয়েন্ট এ ম্যাচে এটা হবে যে কিভাবে আসলে বার্সেলোনা অথবা হ্যান্সি ফ্লিক অ্যাথলেটিকো মাদ্রিদের ট্যাকটিক্স, ডিয়েগো সিমিওনির যে একেবারে জমাট বাঁধা একটা ডিফেন্সের সামনে মিডফিল্ডটাকে ওভারলোড করে রাখার একটা ট্যাকটিক্স রয়েছে, সেখানে একটা অ্যান্সার খুঁজে বের করেন। সর্বশেষ এই দুটি দল যখন একে অপরের মুখোমুখি হয়েছিল, বার্সার কিন্তু এই জায়গা থেকে এক্সপিরিয়েন্সগুলো খুব একটা বেশি ভালো ছিল না। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, এই মুহূর্তে 4-4-2 ফরমেশনের যে ভ্যারিয়েন্টে এই দলটা অ্যাথলেটিকো মাদ্রিদ খেলছে, সেখানে ডিফেন্সিভ ওভারঅল স্কিল সেট রড্রিগো ডিপল, ব্যারিওস, এই টাইপের মিডফিল্ডার যারা কিনা ডিফেন্সিভ ট্রানজিশনে কন্ট্রিবিউট করতে পারেন, তারা আসলে কী রোল প্লে করছেন সেটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। মিডফিল্ডে ভার্সেটালিটি রয়েছে, যেখানে এক প্রান্তে সিমিওনি, অন্য প্রান্তে লিনো এত বেশি উপরে উঠানামা করেন, এবং রাইট ব্যাক এবং লেফট ব্যাকের সঙ্গে যে কানেকশন তৈরি করেন, সেখানে দুই সাইডের এই দুই চ্যানেল বা ফ্ল্যাঙ্কে কিন্তু অনেক টাইপের মুভমেন্ট দেখা যায়। সব মিলিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডটাকে তখন অনেক বেশি করে কম্প্যাক্ট মনে হয়, আরও বেশি করে শক্তিশালী মনে হয় যখন ফাইনাল থার্ডে হুলিয়ান আলভারেজ, আতোয়ান গ্রিজমানের মতো এমন দুটো প্রোফাইল থাকে যারা সেন্টার ফরওয়ার্ড হিসেবে কোনো ম্যাচ স্টার্ট করেন কিংবা সাপোর্টিং স্ট্রাইকার হিসেবে বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে শুরু করেন। তবে ম্যাচে যখনই দরকার হয় আলভারেজ এবং গ্রিজমান এতটুকু নিচে নামতে পারেন যে আপনার 4 জনের মিডফিল্ড লাইনটা কখনো কখনো 5 থেকে 6 জনের হয়ে যায়। এবং এই ওভারলোডের কথা আমি বলছি, বার্সা যদিও মিডফিল্ডে যথেষ্ট ওয়েল কন্ট্রোল ফুটবল খেলছে পেদ্রিদের মাধ্যমে সাম্প্রতিক সময়ে, তবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এই যে ওভারলোডটা, অর্থাৎ বার্সার 3-4 মিডফিল্ডারের বিপরীতে প্রতিপক্ষের কখনো কখনো 5-6 মিডফিল্ডে ওই চ্যানেলটা অকুপাই করে ফেলছেন কিনা, সে জিনিসটা একটা বড় রকমের চ্যালেঞ্জ হবে হান্সি ফ্লিকের জন্য। একই সঙ্গে অ্যাথলেটিকো মাদ্রিদ এমন একটা দল যারা কিনা লো ব্লক ডিফেন্সও করতে পারে, হাই প্রেসিং ফুটবলও খেলতে পারে, আবার ফিজিক্যালিটিটা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করে বার্সাকে চ্যালেঞ্জ জানাতে পারে। অর্থাৎ এখানে অ্যাথলেটিকো মাদ্রিদের এই সিস্টেমটাতে যথেষ্ট ভার্সেটালিটি, একই ম্যাচে ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট অ্যাপ্রোচ আসলে ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে, এবং এটার সাথে মানানসই ফুটবল অবশ্যই বার্সাকে খেলতে হবে। বার্সেলোনা সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষ যখন অনেকটুকু উপরে উঠে আসে, কিভাবে অফসাইড ট্র্যাপগুলো লম্বা পাসের মাধ্যমে ভাঙে, কিভাবে বার্সেলোনা অনেকটুকু ডিরেক্ট এবং ভার্টিক্যাল ফুটবলের মাধ্যমে সাম্প্রতিক সময়ে একজন প্লে মেকার হতে পারেন, সেটা পেদ্রি কোনো ম্যাচে হতে পারেন রাফিনা, তার মাধ্যমে ডিবক্সের মধ্যে ঢোকা কোনো একজন সেন্টার ফরওয়ার্ড বা কোনো একজন প্লেয়ারকে দিয়ে ডিরেক্ট অ্যাপ্রোচে গোল করছে, সেই জিনিসগুলো অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এতটা সহজ নাও হতে পারে। তবে এত কিছু বলার পরে মূলত ব্যাপারটা অ্যাড্রেস করে নিলাম যে অ্যাথলেটিকো মাদ্রিদ আসলেই ভিন্ন টাইপের একটা প্রতিপক্ষ। তবে বার্সার কাছে এমন কিছু অস্ত্র রয়েছে, একজন লামিন ইয়ামাল, এই ফর্মে থাকে একজন রাফিনা, একজন লেভানডফস্কি, মিডফিল্ডে একজন পেদ্রি, ইনফর্ম মার্ক কাসাদো, যথেষ্ট পরিমাণ অপশন কিন্তু বার্সার আছে। এবং ওভারঅল আপনি যদি কোয়ালিটির বিচার করেন, বার্সার এখানে পিছিয়ে থাকার আসলে সুযোগ নেই। প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি তাদের পক্ষে কথা বলবে, এবং টিম ওয়ার্কটা হান্সি ফ্লিক যদি ধরে রাখতে পারেন, শেষ হাসিটা এখানে বার্সা হাসতেই পারে। এবং ওভারঅল কোপা দেল রের মতো একটা ট্রফির দিকে বার্সার এখন থেকে ফোকাস করা উচিত। তবে এর পাশাপাশি আমি এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই যে প্রায়র ফোকাসটা রাখা উচিত চ্যাম্পিয়ন্স লিগে। কোপা দেল রের গুরুত্বটা সে তুলনায় কমই হওয়া উচিত। জানি না কে কতটুকু একমিত হবেন, তবে তারপরও এই সিজনে যেহেতু বার্সেলোনার এখন পর্যন্ত পজিটিভ একটা মুভমেন্ট আমরা দেখছি, কোপা দেল রেকে কেন্দ্র করেও যথেষ্ট পরিমাণ আগ্রহ থাকবে। আদিওস ভিস্কা এল বার্সা।